মধ্যবিত্ত পরিবারে যে কোনো জিনিস পূরণ করতে গেলে সময়ের প্রয়োজন, আর সময় ছাড়া কিন্তু কোনো জিনিসই পূরণ করা যায় না। আপনাদের অনেক দিন বলবো না, 2 দিন ধরে আমি শ্বশুরবাড়ির ব্লগ দেখাচ্ছি। আপনারা বুঝতেই পারছেন বাড়িটা কিন্তু ফুললি কমপ্লিট না। হ্যালো এভরিওয়ান, আমি পিয়ালি, আর আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমিও কিন্তু বেশ ভালো আছি। নতুন একটা সুন্দর দিনে নতুন আরেকটা ব্লগ নিয়ে চলে এসেছি আমি পিয়ালি। ননদের বাড়ির থেকে সকালবেলায় চলে এসেছি, আর সাথে করে নিয়ে এসেছি কচুরি আর তরকারি। আর ওই দিয়ে সকালের টিফিনটা সেরে কাজে লেগে পড়েছি। আপনারা তো জানেনই দক্ষিণেশ্বরের ফেমাস কচুরি তরকারি আমার কিন্তু বেশ ভাল লাগে, আর আমার মনে হয় দক্ষিণেশ্বরের কচুরি তরকারি অনেকেরই বেশ প্রিয়। অনেক দিন পর এই মেঘলা মেঘলা ওয়েদার ছেড়ে কিন্তু বেশ ভালো রোদ উঠেছে, তাই ভাবলাম বালিশগুলো আজই রোদে দিই, আর দেরি করা যাবে না। 2 দিন ধরে অপেক্ষা করছিলাম কবে রোদ উঠবে, আর আজকের দেখুন এত রোদ উঠেছে যে আমি ছাদে 2 মিনিটের জন্য দাঁড়াতে পারছি না। যেমন রোদ তেমন গরম। 2 দিন ধরে আপনাদের সাথে আমি শ্বশুরবাড়ির ব্লগ শেয়ার করছি, আর বুঝতেই পারছেন বাড়িটা কিন্তু ফুললি কমপ্লিট হয়নি। মানে এই বাড়িটা আমার হাজব্যান্ড মানে সন্তু কিন্তু তৈরি করছিল, আর দেখে বুঝতেই পারছেন এখনও পুরোটা কমপ্লিট করা হয়ে ওঠেনি। আমার যখন বিয়ে ঠিকঠাক হয়, মানে যখন পাকা কথা হয়ে যায়, তখন সন্তু এই বাড়িটা করা আরম্ভ করেছিল। একদম পুরো মাঠ করে বাড়িটা নতুন করে করা আরম্ভ করেছিল। আর দেখুন আজকের 8 বছর পেরিয়ে গেছে, এখনও কিন্তু আমাদের বাড়িটা কমপ্লিট করা হয়ে ওঠেনি আর কি। ইচ্ছে তো খুব হয় জানেন তো, ইচ্ছে খুব হয় সুন্দর করে বাড়িটাকে সাজানোর, তাড়াতাড়ি করে বাড়িটা তৈরি করে ফেলার, কিন্তু সম্ভব হয় না। ছাদে বালিশগুলো দিয়ে এসে শাশুড়ি বললে এই পলতা পাতাগুলো পেছে দাও, তাই বাঁচতে বসে গেছি। শাশুড়ি তো সেরকম আমায় কোনো কাজ করতে দিচ্ছে না, ওই টুকিটাকি যা বলছে তাই করছি। আমার বিয়ের সময় মানে যখন আমার বিয়ে হয়ে যায় তখন এই নিচের ঘরগুলো কমপ্লিট করা হয়, আর নিচের ঘরের মধ্যে শুধু এই একটাই বেডরুম, আর এই ড্রয়িং ডাইনিং, আর হচ্ছে একটা কিচেন, আর একটা বাথরুম রয়েছে, ব্যাস। আপনাদের পরে একদিনকে হোম ট্যুর দেব। তার আগে বলে দিই বাড়িটা কিন্তু সেরকম বড় নয়, একদমই ছোট্ট বাড়ি। পাশাপাশি 2 কাকা শ্বশুররা থাকে, আর মাঝখানে আমরা থাকি। ওপরের ঘরগুলো এখনও কমপ্লিট হয়নি, বলতে পারেন এখনও মেঝেটাও হয়নি। 2 বছর আগে সন্তু এসে তখন ওই ওপরের ঘরগুলো করে ফেলেছিল। ওপরের ঘর বলতে দোতলার ঘর তো হয়ে গেছিলো, কিন্তু 3তলার ঘরটা 2 বছর আগেই করা হয়েছে। এবার বাকি শুধু হচ্ছে মেঝেটুকু করা, আর হচ্ছে ঘরের ফিনিশিং। মধ্যবিত্ত পরিবারে এই একটাই সমস্যা জানেন তো, কোনো জিনিস তাড়াহুড়ো করে করা যায় না, সব কিছু জিনিসের জন্য সময়ের অপেক্ষা করতে লাগে। আজ আবার সংক্রান্তি, তাই আজ নিরামিষ রান্নাবান্না। আর এমনিতেও আজকে শনিবার, আর শনিবারে কিন্তু আমার শ্বশুরবাড়িতে নিরামিষ রান্নাই হয়। তাই আজকের হবে পলতা পাতার বড়া ভাজা, আম দিয়ে টক ডাল, উচ্ছে ভাজা, আর হচ্ছে মটর ডালের বড়ার রসা। ও, আর সাথে আছে পালং শাকের তরকারি। আজ আবার আমার বরমশাই আসছেন ব্যাঙ্গালোর থেকে, আর বাড়িতে আসছে মানে ওর বাড়িতে আসছে ও 1 বছর পরে। বুঝতেই পারছেন ওর মায়ের কিন্তু তোড়জোড়ি আলাদা, শুরু হয়ে গেছে রান্নাবান্না। এতদিন পর ছেলে আসবে বলে কথা। একবারে পুরো বাড়িটা সন্তু কমপ্লিট করতে পারেনি, প্রত্যেক বছর এসে অল্প অল্প কাজ করে বাড়িটা কমপ্লিট করার চেষ্টা করছে। ওই যে বললাম মধ্যবিত্ত পরিবারে কোনো জিনিসে তাড়াহুড়ো করে করা যায় না, সব জিনিসের জন্য একটু অপেক্ষা করতে লাগে, একটু সময়ের অপেক্ষা করতে লাগে বলতে পারেন। পলতা পাতা বেছে চলে এসেছি ঘরে। ঘরে এসে একটু ডাস্টিং করে বিছানাটা গুছিয়ে নেব। শ্বশুরবাড়িতে এসে আমার একটা জিনিস খুব সুবিধা হয়েছে জানেন, ছেলে মেয়ের অত বেশি খেয়াল রাখতে লাগে না। মানে ব্যাঙ্গালোরে থেকে আমার যা অবস্থা হতো, একদিকে সংসারে কাজ, আরেকদিকে 2 ছোট ছোট বাচ্চা নিয়ে আমার অবস্থা নাজেহালের মতনই হতো। কিন্তু এখানে এসে শ্বশুর শাশুড়ি প্রায় বলতে পারেন ছেলে মেয়ের দায়িত্ব নিয়ে রেখেছে, আর আমার ননদ আসলে তো কোনো কথাই থাকে না। ননদের বাড়ির থেকে ফেরার সময় ননদও আমাদের সাথে এসেছিল, আর ননদ এসে ওই যে 2জনকে নিয়ে ওপরে চলে গেছে। ওখানেই ও খাওয়াচ্ছে, স্নান করাচ্ছে, সমস্ত কিছু করাচ্ছে, আমার কিছু করতেই লাগছে না। যার জন্যই ভাবলাম একটু ডাস্টিংটা করে চটপট স্নান করে আসি। আয়নার মধ্যে কি যেন একটা লেগেছিল, তাই জল দিয়ে সেটাকে মুছে দেওয়ার চেষ্টা করছিলাম।
যাই হোক, এত দূর যারা আমার ভিডিওটা দেখছেন তাদেরকে বলবো, যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন। আর যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ঘরদর গুছিয়ে আরও অল্প কিছু কাজ রয়েছে, চলুন আগে বালিশগুলো উল্টে দিয়ে আসি। এত রোদ উঠেছে যে বালিশগুলো উল্টে পাল্টে না দিলে পরে আর বেশিক্ষণ রাখাও যাবে না, জানেন তো, এত রোদ। জামা কাপড়গুলোও ভাবলাম যে উল্টে দিয়ে আসবো, কিন্তু এসে দেখলাম জামা কাপড় সব শুকিয়ে গেছে, তাই তুলেই নিয়ে চলে এলাম, কারণ বেশি রোদে দিলে জামা কাপড়ের রঙগুলো কিন্তু একদমই নষ্ট হয়ে যাবে। শাশুড়ি মা ওদিকে নিচে রান্না বান্না করছে, তাই আমি ভাবলাম ওপরে কাজগুলো আমি করে ফেলি। আর ওদিকে ননদ কিন্তু তার ছেলে আর আমার 2 ছেলে মেয়েকে নিয়ে বেশ মজায় রয়েছে। বাড়ির বাইরের কাজগুলো হয়ে গেল, বাড়ির ভেতরের কাজগুলো কিন্তু এখনও করা হয়ে ওঠেনি। বাইরে এত রোদ আর এত গরম যে আমি পাটাই রাখতে পারছি না ছাদে, এত রোদ উঠেছে। আর ছাদটাও কিন্তু বেশ গরম হয়ে গেছিলো। আর যেহেতু আমার চটি কিছুই পরা ছিল না, তাই 1 সেকেন্ডের জন্য দাঁড়ানো যাচ্ছিল না। কোনো রকমে বালিশগুলোকে উল্টে পাল্টে জামা কাপড়গুলোকে নিয়েই দৌড় লাগিয়েছি। তবে এখনও তো বৈশাখ মাস পড়লো না, তাই দেখুন এত গরম কলকাতায়। আরও তো দিন পড়ে রয়েছে, সেই দিনগুলো যে কীভাবে কাটাবো এত গরমে, বাকি মানুষগুলো যে কিভাবে থাকে কে জানে। আমিও এককালীন থেকেছি, কিন্তু এখন আরেক জায়গায় থাকতে থাকতে মনে হয় যেন সেই জায়গার ওয়েদারটাই স্যুট করেছে ভালো। চলুন জামা কাপড়গুলো নিয়ে এবার চটপট নিচে চলে যাই। আর এইদিকে দেখুন আমার ননদিনী রায়বাগিনী করে নিয়ে এসছে লস্যি, মানে দইয়ের ঘোল। বলে, বৌদিভাই এত গরম পড়েছে, চলো বরঞ্চ একটু দইয়ের ঘোল খাওয়া যাক। দইয়ের ঘোল খেয়ে এবার আমি স্নান টান করে নেব। চলুন আজকের ব্লগটা তাহলে আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি চলে আসবো নতুন আরেকটা ব্লগ নিয়ে।